আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের উদ্ভিদ শরীরতত্ত্বের দ্বিতীয় লেকচার নিব। লেকচারটি শুরু করার আগে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং ক্লাসটি তোমাদের মেসেঞ্জার গ্রুপ সহকারে বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার দাও। আজকে এই লেকচারটি শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলি। উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায়টা যেহেতু অনেক বড় এবং এই অধ্যায়টা শুধু বড়ই নয়, এই অধ্যায়টা কঠিন। এখন এই কঠিন এবং বড় দুইটার সম্মিলনের কারণে আমরা এই অধ্যায়টা পড়তে অনেক বিরক্ত বোধ হয় এবং অনেকের অনেক সমস্যা সৃষ্টি হয়। সমস্যা সৃষ্টি হওয়ারই কারণ আর রয়েছে, কেননা এই অধ্যায়ে বিভিন্ন টপিক রয়েছে। ওই টপিকগুলো বোঝাটা না যতটা কঠিন, তার চেয়ে এগুলা পরীক্ষার হলে আমাদের লিখতে গিয়েও আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। কিন্তু আমি এই ক্লাসগুলো কেন নিচ্ছি, বুঝিয়ে অ্যান্ড বিভিন্ন টেকনিকের মাধ্যমে কি তোমাদের জাস্ট মনে রাখার ট্রিক্সগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে হয়তো বা অন্যদের লেকচারের সাথে আমার লেকচারের কিছুটা ভিন্নতা তোমরা লক্ষ্য করতে পারো। সেক্ষেত্রে তোমরা অবাক হবে না, কেননা আমি আমার প্রসেসে পড়ানোর চেষ্টা করি। আমি এরকম না যে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি ওইরকম হয়তো বা তোমাকে বুঝাতে পারবো না, কিন্তু আমি তোমাকে মনে রাখার এক বিভিন্ন পদ্ধতি বলতে পারবো। আর আশা করি তোমরা যে কয়জন আসছো অন্যদেরকে মেনশন দাও। আর কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা একটু বলো। আচ্ছা, কোনো সমস্যা আছে কিনা একটু বলো তো। আমার এখানে তো কিছুই শো করতেছে না। যারাই সালাম দিছো প্রত্যেককে ওয়ালাইকুম সালাম। আর আমরা বিগত ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম এই জিনিসটা বলো। উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ, যে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া আর নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া, এই জিনিসটা তো পড়াইছি। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া কত প্রকার আর নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া কত প্রকার, এই জিনিসটা একটু বলো। যারাই সালাম দিছো প্রত্যেককে ওয়ালাইকুম সালাম। আর সব কি ঠিক আছে কিনা এই জিনিস একটু বলো, যে ক্যামেরার ফোকাস টোকাস। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া কত প্রকার ছিল এই জিনিসটা একটু বলো। কেউ পারলে প্রকারগুলো লেখো। আর আজকে আমরা বলেছিলাম তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও আর লাইভটা শেয়ার দাও। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার মধ্যে আমরা বলছি যে সিকিউর জন্য আজকে আমরা একটা জিনিস পড়বো। সিকিউর জন্য আমরা কোন জিনিসটা পড়বো আজকে? আমরা পড়বো লুন্ডেগোর থিওরি। দ্যাট মিনস এটার একটা সাইড নেম রয়েছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এই সাইটোক্রোম পাম্প মতবাদ আমাদের সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো সেটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব। নেক্সটে আমরা প্রশোধন বা ট্রান্সপিরেশন টপিকটা পড়বো। চলো আমরা আজকের ক্লাসে শুরু করি। সাইটোক্রোম পাম্প মতবাদ। এটা তোমার সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন তুমি সাইটোক্রোম পাম্প মতবাদ পড়ার ক্ষেত্রে তোমাকে এখানে কিছু জিনিস এক্সট্রা মনে রাখতে হবে, কিছু জিনিস মনে রাখতে হবে বা বুঝতে হবে। কিরকম? জারণ, জারণ জিনিসটা তোমাকে বুঝতে হবে, বিজারণ জিনিসটা তোমাকে বুঝতে হবে। জারণ জিনিসটা জারণ নাম থেকে তুমি বুঝতে পারো। জারণ দ্যাট মিনস সারণ, জারণ দ্যাট মিনস কি সারণ, এই জিনিসটা সবাই লেখো। জারণ মানে কি? জারণ মানে সারণ, এই জিনিসটা সবাই লেখো। যারা লেখছো যে সক্রিয় 3 নিষ্ক্রিয় 4, ঠিক আছে। জারণ জিনিসটা যে সারণ, এই জিনিসটা সবাই লেখো। জারণ মানে কি? জারণ মানে কি? ছারণ। কিসের ছারণ? জারণ মানে ইলেকট্রনের ছারণ, ইলেকট্রনের ছারণ। লক্ষ্য করো, যদি তোমার আয়রন 2+, এই আয়রন 2+ আছে না, এই আয়ন, এই আয়ন থেকে যদি একটি ইলেকট্রন বিয়োগ মানে কি তাই ছাড়তেছে না, এই 2+ থেকে আরো একটি ইলেকট্রন কি ছাড়বে, ছাড়লে এটা কি হবে? একটা ইলেকট্রন ছাড়ন মানে কি 3+ হলো না, Fe3+ হবে না। এটা এটা অনেকের ক্ষেত্রে কনফিউশন হয়, একটা গেলে তো এখান থেকে একটা কমার কথা, কিন্তু এখানে 3 হয় কেন? এটা অনেক সময় অনেকের কনফিউশন হয়। এই জিনিসটা
মনে রাখার ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস মনে রাখবো, সোডিয়াম, যেহেতু এটা আমাদের প্রচলিত সবাই মনে রাখি, এই সোডিয়াম না, সোডিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রন সারি তখন এটা কি হয়, সোডিয়াম প্লাস আয়ন হয় না। আমরা তো এটাকে যোগ করি না, যোগ কি করি, আমরা কি করি, এটাকে ছেড়ে দিই, বিয়োগ, বিয়োগ মানে কি ছেড়ে দিই। এখানে কি করছে, এটা জারণ করছে, এটা কি করছে, এই যে ছারণ মানে কি জারণ করছে, এটার জন্য কি জারণ করছে। এন্ড দেন যদি আবার, তাহলে বিজারণ কি হবে বলো তো, বিজারণ কি হবে, বিজারণ কি হবে, বিজারণ অবশ্যই অবশ্যই কি জারণের কি হবে, বিপরীত হবে। বিজারণ জিনিসটা কিরকম হবে, এই Fe3+ আয়ন আছে না, Fe3+ আয়ন, এখন আয়ন থেকে যদি আমি একটা ইলেকট্রন নিয়ে নিই, একটা ইলেকট্রনকে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নিই, সেক্ষেত্রে কি হবে, এখানে Fe2+ হবে, Fe2+ হবে। এইটা কি ছিল তোমার জারণ, এই জিনিসটা কি ছিল তোমার জারণ, আর এটা কি ছিল বিজারণ। জারণ আর বিজারণ জিনিসটা কে কে বুঝছো বলো তো, জারণ আর বিজারণ জিনিসটা কে কে বুঝছো, এই জিনিসটা একটু বলো, জারণ আর বিজারণ জিনিসটা একটু বলো, কে কে বুঝছো। আমার জ্বর, আমি জ্বরের জন্য ক্লাস লেট করে আসছি। জারণ বিজারণ বুঝছি বলছে, আর জারণ বিজারণ কি বুঝছো, আর কে কে বলছো বলো তো, জারণ বিজারণ কি বুঝছো কিনা জিনিসটা বলো। জারণ বিজারণ বুঝছো কিনা এই জিনিসটা বলো। হ্যাঁ বুঝছি বুঝছি, অনেকেই বলতেছে যে বুঝছে, যে জিনিসটাও লিখতেছে যে কিভাবে কি হয়। ঠিক আছে, এখন আমরা মূল পড়ায় চলে যাব। আর তোমরা শেয়ার দাও, লাইভটা শেয়ার দাও, এবং বিভিন্ন গ্রুপে তোমরা লাইভটা শেয়ার দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। জারণ বিজারণটা তো সবাই বুঝছো, ঠিক আছে। জারণ বিজারণ বুঝার পর আমরা সাইটোক্রোম পাম্প থিওরি, দ্যাট মিনস লুন্ডেগোর মতবাদটা যখন পরীক্ষার হলে আসবে আমরা কিভাবে লিখবো, এই জিনিসটা জাস্ট আমি যে জিনিসটা যেভাবে দেখাই, এই জিনিসটা জাস্ট এখনই মাথায় নাও, এক্সামে ঠিক এই অনুরূপভাবে লিখবা। তুমি প্রথম কি করবা, প্রথম এখানে একটা দাগ দিবা অ্যান্ড এখানে একটা দাগ দিবা, বুঝা গেছে, এই দুইটা দাগ দিবা, দুইটা দাগ দিবা, দুইটা দাগ দেওয়ার পর কি করবা, এখানে এম প্লাস লিখবে, এখানে এম প্লাস লিখবা, এখানে এম প্লাস লিখবা। হ্যাঁ, এখানে এম প্লাস, এখানে এম প্লাস, এম প্লাস মানে কি, এটা কি ক্যাটা আয়ন, ক্যাটা অন। আর এখানে কি লিখবা, এখানে এ মাইনাস, দ্যাট মিনস অ্যানায়ন, আর এখানেও এ মাইনাস লিখবা। এই চারটে জিনিস তো বুঝছো, এম প্লাস এম প্লাস, এ মাইনাস এ মাইনাস, চারটে জিনিস বুঝছো, দুইটা দাগ দিবা। দেন এখানে অ্যারো, এই ক্যাটানটা এই দিক থেকে এই কোষের ভিতরে যাচ্ছে, অ্যানায়নটা এই দিক থেকে কি কোষের ভিতরে যাচ্ছে। আর নেক্সট এখানে হালকা করে একটা বর্ডার লাইন টেনে যাওয়া, বর্ডার লাইন টেনে যাওয়ার পর এটা হচ্ছে যে তোমার বাহিরের অংশ, আর এটা কোষের ভিতরের অংশ, এটা কি বাহির, এটা বাহির, এটা বাহির, এটা ভিতর। যেভাবে বলতেছি এইভাবে মনে রাখো, যেভাবে বলতেছি তোমরা শেয়ার দাও, লাইভটা বিভিন্ন গ্রুপে দাও। এন্ড এই যে এখানে এটাকে তিনটা পোর্শনে ভাগ করবা, এখানে একটা ছোট করে একটা দাগ দিবা, এখানে ছোট করে একটা দাগ দিবা। প্রথম কি করবা, দুইটা দাগ দিবা, নেক্সট এখানে এখানে এম প্লাস লিখবা, এখানে এ মাইনাস লিখবা, দ্যাট মিনস এনে, এখানে বাহির এখানে ভিতর লিখবা। নেক্সট কি একটা দাগ দিবা, সেকেন্ড আরেকটা দাগ দিবা, দেওয়ার পর এখানে তুমি একটা পানি, পানি লিখবা, পানি লিখবা। লক্ষ্য করো পানি কিন্তু ভাগ হয়, বা পানি কিভাবে ভাগ হয়, H2O, H2O দ্বারা কি একটা হাসির বিষয় আছে, এই অনেক সময় একটা প্রতিযোগিতা রিয়েলিটি শোতে মানে H2O জিজ্ঞেস করছে, বলছে যে একটা রেস্টুরেন্ট, H2O কি, H2 ভেঙে কি হয়, H প্লাস প্লাস হাইড্রোক্সিল মাইনাস, H প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস। লক্ষ্য করো H2 ভেঙে ভেঙে এই দুইটা জিনিস কি উৎপন্ন হয়। তাহলে এই যে H2O না, এই H2O থেকে আমরা এখানে কি পাবো, H প্লাস পাবো, H প্লাস পাবো। জিনিসটা বুঝতে পারছো এই পর্যন্ত, H মানে মনে রাখবে, যেভাবে লাগতেছে সেভাবে H প্লাস এর পর এখানে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এইটাই এই যে সাইটোক্রোম পাম্প থিওরি, এই এনজাইমটাই গুরুত্বপূর্ণ, এখানের এনজাইমটাই তোমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, আর বাকি অংশ তোমার এইচএসসির জন্য। এখানে কি ডি হাইড্রো জিনেস,
ডিহাইড্রোজিনেজ কি একটা এনজাইম, ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম। এখানে কি এনজাইম সবাই লেখো, জিনিসটা লেখো, ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া, দ্যাট মিন্স ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিহাইড্রোজিনেজ এনজাইম, এই জিনিসটা সবাই লেখো। ডিহাইড্রোজিনেজ এনজাইমটা সবাই লিখো, ডিহাইড্রোজিনেজ এনজাইমটা সবাই বারবার প্রত্যেকে লিখে দাও, ডিহাইড্রোজিনেজ এন্ড শেয়ার দাও, ডিহাইড্রোজিনেজ। সাইটোক্রোম পাম থিওরি মতবাদে কোন এনজাইম ব্যবহৃত হয়, কি ডিহাইড্রোজিনেজ এনজাইম ব্যবহৃত হয়, সেটা ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া হিসেবে কাজ করে। এইটা নেক্সট একটা অ্যারো, এই অ্যারোটা দেওয়ার পরে তুমি তিনটা জিনিস মনে রাখবা, এই একটা গ এরকম রাখবা, নেক্সটে যেভাবে এইখান থেকে যেটুক দেখাবে এখানে কিন্তু পেজ বাজে, এটা ফলো করো। একটা ঘর, দুইটা, লক্ষ্য করো এই যে ডিহাইড্রোজিনেজ লিখলাম না, তারপর একটা অ্যারো দিলাম, অ্যারো দেওয়ার পর কি একটা এক্সট্রা এই জায়গায় লিখছি আর এই জায়গায় দিয়েও একটা এক্সট্রা দিব। মাঝখানে কয়টা 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 এরকম বক্স আকৃতির হচ্ছে, মানে কি এটা তো বুঝো যে এরকম কি, এটা বুঝো যে হরমোনের বিষয়। এই এই একটা এই একটা একটা কি তিনটা জিনিস উৎপন্ন হয়েছে, এখানে তিনটা জিনিস মানে তিনটা গড় থাকবে, এই জিনিসটাকে বুঝো, তিনটা গড় থাকবে, মাঝখানে জারিত, মাঝখানে জারিত, জারণ বিজারণ কিন্তু আগেই বুঝে আসছি, মাঝখানে জারিত জিনিসটা বুঝো। এই যে তিনটা ঘর থাকবে, শুধু তিনটা ঘর থাকবে, তিনটা ঘরের মাঝখানেটা জারিত থাকবে, মাঝখানেটা জারিত মানে পাশের দুইটা বিজারিত, পাশের এই দুইটা কি, এটা কি বিজারিত। তোমাকে মনে রাখতে হবে, বুঝতে না, মনে রাখার টেকনিক শেখাচ্ছি, পরীক্ষা লিখতে হবে, এটা আসবে। এটাও বিজারিত, এইটাও বিজারিত, মাঝখানেরটা জারিত, তার দুই পাশের দুই হাত কি বিজারিত, দুই পাশের দুই হাত কি বিজারিত, বিজারিত। এখানে জারিত এফ ই আয়রন 3+ আয়ন, আয়রন 3+ আয়ন মানে একটা ইলেকট্রন ছাড়ছে না, এই যে Fe2+, একটা ইলেকট্রন ছেড়ে কি হয়েছে Fe3+ হয়েছে না, আর ছাড়ন মানে কি জারণ না, এই Fe3+, দ্যাট মিন্স এখানে জারিত, এটা জারিত মানে তাহলে বিজারিত কি হবে Fe2+, Fe2+, Fe2+। এরোগুলো পরে বুঝাবো, জাস্ট আগে মনে রাখো, বিজারিত মাঝখানে জারিত, দুই পাশেরটা বিজারিত, জারিত মানে কি ছাড়ন, ছাড়ন মানে কি Fe2+ থেকে একটা ইলেকট্রন ছাড়ছে, Fe3+ হয়েছে, আর বিজারিত তার অল্টারনেটিভ। নেক্সট, যেহেতু এখানে Fe3+ হয়েছে, তাহলে এখানে কি হবে Fe2+, তার একটা অল্টারনেটিভ হবে, এখানে 2+, এখানে 3+, এখানে 2+, এখানে 3+। নাও এখন তোমাকে এর বুঝতে হবে, এনআয়ন টেননে যে 3a-4 2a- এটা লেখা লাগবে না, তুমি এই জিনিসটুকু লিখতে পারলে সারে বুঝবে যে তুমি কি লিখছো। তো তোমরা মেনশন দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। এরোগুলো ধরতে হবে তোমাকে, এরোগুলো বুঝতে হবে, এরোই হচ্ছে বুঝা, এভাবে এরো, এভাবে এরো, ঠিক আছে। নেক্সট এরো, প্রথম দুইটা কিন্তু উপরের দিকে, প্রথম দুইটা এরকম উপরের দিকে, নিচের দুইটা কি, পরবর্তী দুইটা কি, পরবর্তী দুইটা এখানে তো এটা হবে না, কারণ এটা তো চলে গেছে, এইটা এখানে, নেক্সট এরটা এখানে, পরেরটাও এখানে। লক্ষ্য করো এই যে এইখানে দুইটা কি উপরের দিকে, পরবর্তী দুইটা কি নিচের দিকে, হ্যাঁ, তাহলে এই দুইটা কি হবে, এই তো উপরের দিকে, এইটা উপরের দিকে। তোমাকে মনে রাখতে হবে, কারণ অনেকেই বোঝে না, অনেকেই না বুঝে পড়ে, না বুঝে পড়ে, কিন্তু আমাকে তো পারতে হবে, বুঝি আর না বুঝি কি পারতে হবে না, পারতে হবে কি হবে, প্রথম উপরের দিকে দুইটাই আর উপরের দিকে, প্রথম উপরের দিকে, নেক্সট পরবর্তীতে কি এরকম আসে না, পরবর্তীতে নিচের দিকে, এই আর এটা তো বাকি এই জিনিসগুলো লেখাগুলো তো আগেই দেখাইছি, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, এই জিনিসটা বুঝছো। আর এটা কি ডিটিএস এ বুঝাবো যে তোমার 2+ এই যে জারণ বিজারণ তা আগেই বুঝে আসছি, এই জিনিসটা কি সবাই বুঝছো নাকি আবার বলবো? আচ্ছা, এই পর্যন্ত কে কে বুঝছো এই জিনিসটা বলো তো। এইটা একটা হোটেলের নাম, হ্যাঁ। এই জিনিসটা কে কে বুঝছো এই পর্যন্ত, কে কে বুঝছো মানে মনে রাখতে পারবা, মোট কথা মনে রাখতে পারবা, এই পর্যন্ত কে কে মনে রাখতে পারবা, এটা একটু বলো বুঝছো। আমি কিন্তু এটা বুঝাই নাই, মোট কথা আমি এটা বুঝাই নাই তোমাকে,
মনে রাখতে হবে, কে কে মনে রাখতে পারবে এটা বলো। এই এই পর্যন্ত কে কে মনে রাখতে পারবে এটা বলো, মনে রাখতে পারবা কি এটা বলো, আবার বলবেন প্লিজ। ওকে, লক্ষ্য করো, তুমি মনে রাখবা, আমি বুঝাইতেছি না, তুমি এটা মনে রাখতে হবে, বুঝাবুঝি পরের বিষয়, আগে মনে রাখতে হবে। প্রথম তুমি একটা আর একটাই দুইটা কি দাগ দিবা, দাগ দেওয়ার পর এখানে এম প্লাস, এখানে এম প্লাস, দ্যাট মিনস ক্যাটায়ন, এখানে এ মাইনাস, এ মাইনাস, দ্যাট মিনস এন এম, এরো চিহ্নটা কি এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। এটা করার পরে কি লিখবা, এখানে বাহির লিখবা, এই আর পাশে এখানে লিখবা ভিতর, লেখার পর এখানে একটা ডট 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 দিয়ে একটা বর্ডার লাইন লিখবা, লিখার পর এই একটা দাগ দিবা, এই একটা দাগ দিবা। তো এটা দাগ দেওয়ার পর তিনটা পোর্শন হবে না, তিনটা পোর্শনের পর এইখানে তুমি H2O লিখবা, H2 লিখবে। পরবর্তীতে এই যে H2টা ভাঙে কি হয়, H প্লাস আর OH মাইনাস, ওই H প্লাসটা এখানে আসবে, এরো দিয়ে দেখাবা H প্লাসটা আসার পরে এখানে কি হবে তোমার ডিহাইড্রোজিনেস বিক্রিয়া, দ্যাট মিনস এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করবে, ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে কাজ করবে, ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে কাজ করবে। ডিহাইড্রোজিনেসের পর এখানে একটা অ্যারো দিবা, অ্যারো দেওয়ার পর তিনটা বক্স আঁকবা, একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, তিনটা বক্স আঁকার পর মাঝখানেরটা লিখবা জারিত, জারিত দ্যাট মিনস কি ইলেকট্রন ছাড়ন, জারণ মানে কি ছাড়ন, এই Fe2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে Fe3 প্লাস হয়েছে, এই জারিত মানে কি Fe3 প্লাস। নেক্সট জারিত দুই পাশে কি বিজারিত, এইটাও বিজারিত, এইটাও বিজারিত, বিজারিত মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করে Fe3 প্লাস থেকে কি হয়েছে, Fe3 প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2 প্লাস হয়েছে, এটা কি বিজারিত, এটাও বিজারিত, এটাও বিজারিত। আর Fe2 প্লাস এর নিচে কি অল্টারনেটিভ Fe3 প্লাস হবে, Fe3 প্লাস উপরে থাকলে নিচে হবে Fe2 প্লাস, Fe2 প্লাস উপরে থাকলে নিচে হবে Fe3 প্লাস। এই এরো চিহ্নগুলো তুমি কি, আমি কিন্তু তোমাকে মনে রাখার ওই দেখাচ্ছি, নট বুঝাচ্ছি, বুঝাইলে বুঝবা না, এটা আমি শিওর, বুঝাইলে আমরাও বুঝিনি, কারণ জারণ বিজারণী অনেকে বোঝে না, আর এটা বুঝবো কোন দুঃখে। পরবর্তীতে এই এরো দুইটা উপরের দিকে, পরবর্তী এরো দুইটা নিচের দিকে, এখানে আরো দুইটা উপরের দিকে, এখানে আরো দুইটা নিচের দিকে। আর জারণ বিজারণ আগে বলছি, জারণ বিজারণ আগে বলছি, জিনিসটা মনে রাখতে পারবা, পারবো ভাইয়া, পারবো পারবো। এই আমি যেভাবে বলছি জিনিসটা ভিজুয়ালাইজ করো, 1 মিনিট একটু ভিজুয়ালাইজ করো, এরকম করে কি কি বলছে, দুইটা এরো বলছে, এই কোনায় ক্যাটায়ন, উপরে উপরে কি অ্যানায়ন, নেক্সট পরবর্তী যে দুইটা দাগ, পরবর্তী একটা পানি, পানিটা ভেঙে কি হয় H প্লাস, H প্লাস থেকে কি হয় ডিহাইড্রোজিনেস বিক্রিয়া, দ্যাট মিনস ডিহাইড্রোজিনেস এনজাইম, ডিহাইড্রোজিনেসের পর উপরে আমরা কি তিনটা বক্স করব, তিনটা এরকম বক্স করব, বক্স করার পর কি মাঝখানটা হবে কি জারিত, মাঝখানটা কি হবে জারিত, দুই পাশে তাহলে কি হবে জারিত, হলে দুই পাশেটা কি হবে বিজারিত, জারিত মানে কি জারণ, দ্যাট মিনস জারণ মানে কি ছাড়ন, ছাড়ন মানে কি ইলেকট্রনের ছাড়ন, Fe2 প্লাস থেকে কি হবে একটা ইলেকট্রন ছেড়ে Fe3 প্লাস হবে, জারিতর ক্ষেত্রে কি হবে Fe3 প্লাস। তাহলে বিজারিত অবশ্যই Fe3 প্লাস থেকে একটি ইলেকট্রন নিয়ে কি হবে Fe2 প্লাস, বিজারিত Fe2 প্লাস, Fe2 প্লাস। আর এরোগুলো যদি তুমি বুঝতেছো না, তোমাকে আগে মনে রাখাচ্ছি, এরোগুলো কি উপরে প্রথম যেটা হবে সেটা হবে উপরের দিকে, দুইটাই উপরের দিকে হবে, পরবর্তী দুইটা হবে নিচের দিকে, পরবর্তী দুইটা হবে উপরের দিকে, পরবর্তী দুইটা হবে নিচের দিকে, মোট 4টা এরো। এভাবে এভাবে ভিজুয়ালাইজ করো, একটু ভিজুয়ালাইজ করো, তাহলে এখানে মুখস্থ হবে, একটু ভিজুয়ালাইজ করো। পারবো পারবো বলছে সবাই। আর এখানে তোমার এই 1,4 অক্সিজেন এই জিনিসটা লিখবে, দ্যাট মিনস এখানে এই সাংখ্যিক মান লাগবে না, তুমি যদি ওখানে অক্সিজেন লিখে একটা টান দিয়ে দিবা শেষ, আর এখানে ইলেকট্রন দিয়ে দিবা, এটা লাগবে না, এই জিনিসগুলো এই লাগবে না। তুমি এইরকম চারটা সাজানো থাকলেই স্যারে আর পুরো পুরিয়ে থাকবো না, বুঝছো, ডাইরেক্ট এরকম করবে, ঠিক 3 গতে 3 হলে 3, গতে 4 হলে 4, 4 আসবে না অবশ্য 3 আসবে, বলবো যে সাইটোক্রোম পাম মতো বা টি লিখো, বা উদ্দীপক এরকম সাইটোক্রোম লিখবে যে একটি থিওরি, নিঃসক্রিয় পরিশোষণের একটি থিওরি বা মতবাদ, ওই মতবাদে কি ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহৃত হয়, পথে লিখবে যে উক্ত মতবাদটি চিত্র সহকারে ডায়াগ্রাম সহকারে কি ব্যাখ্যা করো, কি ফিগার বা ডায়াগ্রাম কি সাইটোক্রোম পাম্প, সাইটোক্রোম পাম্প মতবাদ, জিনিসটা কি সবাই পারবা, কে কে পারবা বলো তো,
শেয়ার করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই বলছে পারবো 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 পারবো, থ্যাংক ইউ। সাইটোক্রোম এখান থেকে অনেকে আবার ওই পোটো নেন কো এক্সচেঞ্জ মতো বাদ, এইটাও অনেকে পড়তে যাবা, দরকার নাই, জাস্ট রিডিং দিবা আর দাগানো বইতে দাগানো যেই লাইন আছে এটা পড়বার, গতকালকে যা বলছি তাই, জাস্ট এইটাই পাবো, এইটাই আসবো, বেশি পড়ার প্রয়োজন নেই, এইটাই সিকিউতে আসবে। এবার একটু বলো সক্রিয় পরিশোষণ কত প্রকার আর নিষ্ক্রিয় পরিশোষণ কত প্রকার, এগুলোর প্রকার ভেদগুলো গতকালকে পড়াই, পরশুদিন পড়াইছি, জিনিসগুলো একবার করে সবাই লিখো। সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণের যে প্রকার ভেদগুলো এগুলো একবার করে লিখো। এখন খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ, এই প্রভাবক খুবই কঠিন এবং এটা তোমাকে সব জায়গায় জ্বালাইব এই জিনিসটা। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক, প্রচ্ছেদনের প্রভাবক, সালেক সংশ্লেষণের প্রভাবক, শ্বসনের প্রভাবক, এই চারটা জায়গায় তোমার যে প্রভাবকগুলো এখান থেকে টুসটাস করে প্রশ্ন দিয়া দেয়, কারণ বর্ডার লাইন করে দেখা থাকে তো, বলে যে নিচের কোনটি খনিজ লবণ পরিশোষণের প্রভাবক নয়, মানে এটা মনে রাখাটা খুবই খুবই টাফ। তারপরও জাস্ট একবার করে রিডিং দিবা, একবার করে রিডিং দিবা, ইম্পর্টেন্ট গুলো মনে রাখবা। এইখানে ক্ষেত্রে তুমি কোনটা মনে রাখবা, খনিজ লবণ পরিশোষণের প্রভাবকের ভিতরে, খনিজ লবণ পরিশোষণের প্রভাবকের ভিতরে কি মনে রাখবা জানো, এখানে তুমি মনে রাখবে একটাই, বাইগুলো রিডিং দিবা। কোনটা মনে রাখবা, আয়নের পারস্পরিক ক্রিয়া, আয়নের এটা ম্যাটে আসছে, আয়নের পারস্পরিক ক্রিয়া এখান থেকে আসার মতো এইটাই, বাইগুলো লেই। আয়নের পারস্পরিক ক্রিয়া কি হয় তোমার, ক্যালসিয়াম অ্যান্ড কি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। বলো বলো এটা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে কোন আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে, এটা মানে তোমাদের প্রশ্নও ছিল, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের যে শোষণের কোন আয়নকে বাধা করে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন পরিশোষণে কোন আয়নকে বাধাগ্রস্ত করে, এই জিনিসটা বলো, কোন আয়নকে বাধাগ্রস্ত করে। দেখো ক্যালসিয়ামের কত, তার পারমাণবিক সংখ্যা কত 20, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 12, এই দুইটাই কি পজিশনের কি দ্বিতীয় গ্রুপ না, দ্বিতীয় গ্রুপ না, পজিশনের দ্বিতীয় গ্রুপ না। দেখো এই যে 20 কে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 চতুর্থ পর্যায়ের, আর এটা কি 1s2 2s2 4 2p6 10 3s2 কত, এটা কি তৃতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ পর্যায়ের কত দ্বিতীয় গ্রুপ, উভয় মৌলিক কি তোমার সেকেন্ড গ্রুপের, পজিশনের কি সেকেন্ড গ্রুপের, এভাবে মনে রাখবা যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম কি পাশাপাশি, থার্ড অ্যান্ড ফোর্থ পিরিয়ড, থার্ড অ্যান্ড ফোর্থ পিরিয়ডের কি সেকেন্ড গ্রুপের মৌল কি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুইটা মৌল কোন আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে, একজন লিখছে কোন আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে জিনিস একটু বলো, কোন আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে, একজন বলছো, দুইজন বলছো, তিনজন বলছো, বাধাগ্রস্ত করে তোমার পটাশিয়াম, পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। এইটা কত, এইটা তোমার 19তম মৌল, দ্যাট মিনস 19তম পারমাণবিক সংখ্যা, এই যে 20-এর আগে, এখান থেকে শুধু এই জিনিসটাই মনে রাখবা, এই জিনিসটাই মনে রাখবা, জিনিসটা মনে রাখতে পারবো। তো এত ডিটেলসে কেমিস্ট্রি নিয়ে আসছি, কেমিস্ট্রি নিয়ে এসে বুঝাইলাম যে কোন দুইটা মৌল এক পাশে থাকবে আর একটা মৌল অন্য পাশে থাকবে, এটা কি দেখো এখানে বিজোড় সংখ্যা 12 জোড় 20 জোড় সংখ্যা, আশা করি মনে রাখতে পারবা। এখন আমরা ট্রান্সপিরেশন, দ্যাট মিনস প্রস্বেদন পর্ব। ট্রান্সপিরেশন
ট্রান্সপিরেশনের অ্যানাদার নেম কি? এই ট্রান্সপিরেশনকে বাংলায় কি বলে? ট্রান্সপিরেশনকে তোমার বাংলায় প্রস্বেদন বলে। ট্রান্সপিরেশনকে বাংলায় কি বলে? প্রস্বেদন বলে। ট্রান্সপিরেশনকে বাংলায় প্রস্বেদন বলে। কাকে প্রস্বেদন বলে জিনিসটা একটু বলো। এই প্রস্বেদনের অ্যানাদার নাম আছে, প্রস্বেদনের আরেকটা নাম আছে, জিনিসটা একটু বলো তো, কে কে জানো বলো, তাড়াতাড়ি বলো। প্রস্বেদনের অ্যানাদার নেমটা বলো। প্রস্বেদনকে আরেকটা নাম এবার ডাকা হয়, একটু বলো, তাড়াতাড়ি বলো। প্রস্বেদনকে আরেকটা নামে ডাকা হয়, এই জিনিসটা তাড়াতাড়ি বলো। ধরো এটা একটা গাছ, হ্যাঁ, এটা গাছের পরে এটা কি? শিকড় বা মূল। এই শিকড় বা মূল থেকে ধরো এই শাখা মূল সৃষ্টি হচ্ছে। এই শাখা মূলের সাথে এই যে তোমরা জাইলেম নামক একটা ওয়ার্ড পড়ছো, জাইলেম না তো মূল রুম, এগুলা কি? মূল রুম। আর এটা কি? মাটি। মূল তো অবশ্যই মাটিতে থাকে। এই যে মূল রুম না, এই মূল রুম থেকে কি? মূল রুম তোমার কি? পানি শোষণ করে, পানি এন্ড খনিজ লবণ। কি মূল রুম দ্বারা কাণ্ড মূলে যায়, কাণ্ড মূল থেকে শাখা মূল থেকে তোমার মূলে যায়, মূল থেকে এই যে কাণ্ডর ভিতর দিয়ে ধরো এখানে একটা পাতা, এই যে পাতা না, এই পানিটা এখান থেকে পানি এন্ড খনিজ লবণ মূল রুম দ্বারা কাণ্ড মূল বা শাখা মূল থেকে তোমার এই কাণ্ডে আসলো, কাণ্ডে মানে ফ্লোয়েম দ্বারা বা জাইলেম দ্বারা আসলো, আসার পর এখান দিয়ে পাতায় গেল, পাতায় গিয়ে কি তোমার খাদ্য তৈরি হয় না? খাদ্য তৈরি হওয়ার পরে 99% পানি কি বাষ্পাকারে বায়বীয় অঙ্গ হতে, বাষ্পাকারে কি অংশ? বায়বীয় অংশ বা অঙ্গ, বায়বীয় অংশ হতে বাষ্পাকারে পানি বের বের হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তোমার পানি বের হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সপিরেশন অর প্রস্বেদন। আরেকটা বলতে বলছি, কে কে বলছো দেখি, যে প্রস্বেদনের আনাদার নেম আছে, এটা বলো তো। প্রস্বেদনের আরেকটা নেম আছে, এই জিনিস একটু বলো। ঠিক আছে, অনেকে এই জিনিসটা বলছো, কিন্তু প্রস্বেদনকে আরেকটা নাম বলো। আচ্ছা তোমরা একটু মেনশন বা শেয়ার দাও। প্রস্বেদনকে তোমার বাষ্পমোচনও বলে, প্রস্বেদনকে বাষ্পমোচনও বলে, ঠিক আছে। এন্ড এই যে ট্রান্সপিরেশন প্রক্রিয়াটা আছে না, এই ট্রান্সপিরেশন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? এই জিনিস একটু বলো। ট্রান্সপিরেশন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? এই জিনিসটা একটু বলো। ট্রান্সপিরেশন বা প্রস্বেদনকে কয় ভাগে ভাগ করা হয়? এই জিনিসটা তাড়াতাড়ি বলো। প্রথম তোমার স্টোমাটাল ট্রান্সপিরেশন, প্রথম কি? স্টোমাটাল ট্রান্সপিরেশন, দ্যাট মিনস স্টোমাটা মানে কি? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। সেকেন্ড কি? কিউটিকুলার ট্রান্সপিরেশন, স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিউটিকুলার ট্রান্সপিরেশন। থার্ড ওয়ান কি একটু বলো, এটা একটু বলো।
তিন ভাগে বলছো অনেকেই, 3 জন 4 জন 5 জন বলছো। নেক্সট তোমার ফোর্থ, স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিউটিকুলার ট্রান্সপিরেশন। লাস্টের এটাকে কি বলে, কি ট্রান্সপিরেশন বলে? এটাকে বলে তোমার লেন্টিকুলার ট্রান্সপিরেশন। স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিউটিকুলার ট্রান্সপিরেশন, লেন্টিকুলার ট্রান্সপিরেশন। কয় প্রকার? 3 প্রকার। প্রচ্ছদনকে কত ভাগে ভাগ করা হয়? 3 প্রকারে ভাগ করা হয়। এই ট্রান্সপিরেশনকে বিজ্ঞানী কার্টিস কি বলছে জিনিস একটু বলো। বিজ্ঞানী কার্টিস ট্রান্সপিরেশনকে কি বলছে? নেসেসারি ইভিল। এটা ক্ষতে আসতে পারে যে নেসেসারি ইভিল কেন বলা হয়, প্রচ্ছদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়, প্রচ্ছদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়, এটা ক্ষতে আসতে পারে। কারণ এটা যেহেতু তোমার এই যে উদ্ভিদ থেকে যদি অতিরিক্ত পানি বের হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? উদ্ভিদ মারা যাবে। আবার এই প্রচ্ছদন যদি আবার না ঘটে, তাহলে কি উদ্ভিদের ভিতরে অতিরিক্ত পানি থাকবে। এই অতিরিক্ত পানি থাকার কারণে কি উদ্ভিদ মারা যাবে। অতএব সাম্যতা বা ইকুইলিব্রিয়াম বজায় রাখতে হবে কি প্রচ্ছদনের ক্ষেত্রে। তা না হলে কি হবে? হয় উদ্ভিদ নেতিয়ে যাবে বা মারা যাবে, গাছ মারা গেলে সেক্ষেত্রে কি বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। তাই কি বলছে? প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত হইলেই কি এটা অমঙ্গল সৃষ্টি, তাই কি বলে? প্রয়োজনীয় অমঙ্গল। এটা ব্যাড সাইড গুড সাইড দুইটাই আছে। প্রয়োজনীয় অমঙ্গল কিভাবে মনে রাখবো, মানে ব্যাখ্যা দিবে কিভাবে? ব্যাখ্যায় মনে রাখবা দুইটা জিনিস, গুড অ্যান্ড ব্যাড, और মেরিটস और ডিমেরিটস। তোমরা প্রিপোজিশন বা যে কোনো জিনিসের মোবাইল ফোনের মেরিটস ডিমেরিটস লিখো, গুড অ্যান্ড ব্যাড বোথ সাইড কি এখানে আছে, প্রয়োজনীয় অমঙ্গল। নেক্সট তোমার ট্রান্সপিরেশন, যে প্রচ্ছদন হয় না বিভিন্ন উদ্ভিদে গাছে, প্রচ্ছদন হয় না, লেখাগুলা কি বোঝা যায় না? লেখা কি বোঝা যায় না? আচ্ছা, এই তোমার ট্রান্সপিরেশন যে তোমার প্রচ্ছদন হার নির্ণয় করা হয় কোন যন্ত্র দ্বারা, জিনিসটা কেউ বলো তো? বোঝা যায়, এক যন্ত্র বলে বোঝা যায়। তোমার নেটের সমস্যা। প্রচ্ছদনের হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা, এটা বলো তো? প্রচ্ছদনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্রে? এটা একটু বলো, প্রচ্ছদনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্রে? প্রচ্ছদনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্রে, এই জিনিসটা একটু তাড়াতাড়ি বলো। প্রচ্ছদনের হার কোন যন্ত্রে নির্ণয় করা যায়, বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। একজন বলছে গ্যানোমিটার, ঠিক আছে। 2 জন বলছে, আর কেউ তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, টাইম নেই। গ্যানোমিটার, ঠিক আছে। 3 জন বলছে, 4 জন বলছে, 5 জন বলছে। গ্যানোমিটার প্রচ্ছদনের হার তোমার প্রচ্ছদনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্রে? গ্যানোমিটার, নট পটোমিটার বা অন্য কিছু, বা ব্যারোমিটার বায়ুচাপ মাপার ক্ষেত্রে, বাষ্পচাপ। আরেকটা জিনিস স্ফিগমো ম্যানোমিটার, এটা তোমার রক্ত অধ্যায় তুমি পাবা। গ্যানোমিটার জিনিসগুলো লিখে রাখতে পারো, যে গ্যানোমিটারের পাশে ওই জিনিসগুলো। ব্যারোমিটার, এই গ্যানোমিটার দ্বারা কি প্রচ্ছদনের হার নির্ণয় করা হয়। ব্যারোমিটার, এটা মেডিকেল আসছে ব্যারোমিটারের ব্যবহার। ব্যারোমিটার কি বাষ্পচাপ বা বায়ুর চাপ মাপার জন্য কি ব্যবহার করা হয়? ব্যারোমিটার ব্যবহার করা হয়। দেখো, ব্যারোমিটারে বায়ুর চাপে এটা দ্বারা কি মনে রাখতে পারো? প্রচ্ছদনের হার নির্ণয় করা হয় কোন যন্ত্রে? গ্যানোমিটারে প্রচ্ছদনের হার নির্ণয় করা হয়।
নেক্সট স্টোমাটালে যে 99% ঘটে না, 99% বের হয়ে যায় পানি, আর 1% পানি কি ভিতরে থাকে, 1% পানি কি উদ্ভিদের ভিতরে থাকে, আর 99% পানি পুষ্যদন আকারে বাইরে বের হয়ে যায়। এর মধ্যে পুষ্যদনের এই যে 99% ঘটে তার মধ্যে 95 থেকে 98 কি স্টোমাটাল ট্রান্সপিরেশন, দ্যাট মিনস পত্ররন্ধ্রীয় পুষ্যদনে ঘটে। কিউটিকুলার বা কাণ্ডীয় পুষ্যদনের ক্ষেত্রে ঘটে কত তোমার 2 থেকে 5%, আর লেন্টিকুলারে খুবই কম ঘটে, লেন্টিকুলারে ঘটে তোমার 1%। পাতায় ঘটে স্টোমাটাল ট্রান্সমিশন। কিউটিকুলার বা কাণ্ডে, এই যে আমি একটা গাছ উদ্ভিদ আঁকছিলাম না, এই যে কাণ্ড, এখানে যে এই কাণ্ড থেকে ঘটে পুষ্যদন, আর এই যে ভিতরে আছে না তোমার, এই ভিতরে সেটা লেন্টিকুলার পুষ্যদন ঘটে পুরো ভিতরে, উদ্ভিদের ভিতরে থেকে পানি কোষ বের হয়, এটা টাইপ আছে বাংলা কথা, কোষ। আর এখান থেকে যে পাতা আঁকছিলাম না, এই পাতায় ঘটে যায় তোমার কি স্টোমাটাল ট্রান্সপিরেশন। আর এই কাণ্ডের যে পাশাপাশি এই যে এখান থেকে ঘটে তোমার কিউটিকুলার, আর এটা কি লেন্টিকুলার ঘটে এই যে ভিতরে। এখানে তোমার একটা কোষ ব্যবহার হয়, এটা একটু মনে রাখবা, সেকেন্ডারি সেল। লেন্টিকুলারে তোমার সেকেন্ডারি কোষ ব্যবহৃত হয়। আর যে কিউটিকুলার আছে না, এই কিউটিকুলার ট্রান্সপিরেশন, আরেকটা জিনিস মনে রাখবা, কিউটিকুলার ট্রান্সপিরেশনে মনে রাখবা কিউটিন পাওয়া যায়, কিউটিন পাওয়া যায়। কিউটিকুলার ট্রান্সপিরেশনে কি পাওয়া যায়? কিউটিন পাওয়া যায়। কিউটিন কি জাতীয় পদার্থ একটু বলো, কিউটিন কি জাতীয় পদার্থ? এই জিনিস একটু বলো, কিউটিন কি জাতীয় পদার্থ? কিউটিন কি জাতীয় পদার্থ, এই জিনিস একটু বলো। কিউটিন কি জাতীয় পদার্থ একটু বলো। এই জিনিসটা তাড়াতাড়ি বলো। নেক্সট টপিক পরে আজকে পড়বো না, অনেক মানে আজকে খুব ভালো লাগতেছে না ক্লাস। কিউটিন কি জাতীয় পদার্থ একটু বলো। লোক সংখ্যা অনেক কম আজকে। কিউটিন কি জাতীয় পদার্থ? মোম জাতীয়, স্নেহ জাতীয়, ঠিক আছে, সবাইটাই ঠিক আছে। কিউটিন একটা স্নেহ জাতীয় পদার্থ, কিউটিন স্নেহ জাতীয় এলিমেন্ট। কিউটিন স্নেহ জাতীয় এলিমেন্ট, এটা পাওয়া যায় কি কিউটিকুলারে পাওয়া যায়। এই যে এখানে যে জিনিসগুলো পড়াইছি এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই আমার মতে আর কি। নেক্সট আমরা সিকিউ পড়ব, সিকিউর জন্য পড়ব। স্টোমাটা আর পত্ররন্ধ্র, এটা সিকিউতে আসে, এটা 4 নম্বরের জন্য আসবে। স্টোমাটা তোমার কি আসবে? স্টোমাটা থেকে তোমার আসবে ফিগার, স্টোমাটা থেকে আসবে ফিগার, ডেসক্রিপশন মানে বর্ণনা, ফিগার আঁকবা, নেক্সট বর্ণনা দিবা। আর এমসিকিউ কি? এমসিকিউ স্টোমাটা থেকে এমসিকিউ তোমার এক হলো যে তোমার 1 সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটারে কত সংখ্যক পত্ররন্ধ্র পাওয়া যায় এটা বলো। সিকিউ পড়ানোর আগে এমসিকিউ পার্টটা শেষ করি। 1 বর্গ সেন্টিমিটারে কত সংখ্যক পত্ররন্ধ্র পাওয়া যায়? 1 বর্গ মিটারে কত সংখ্যক পত্ররন্ধ্র পাওয়া যায় জিনিসটা একটু বলো। 1 বর্গ সেন্টিমিটারে কত সংখ্যক পত্ররন্ধ্র পাওয়া যায়? একটু কুইক করো, শেয়ার দাও, যারা এখনো শেয়ার দাও না তারা শেয়ার দাও। 1 বর্গ সেন্টিমিটারে কত সংখ্যক পত্ররন্ধ্র পাওয়া যায়? একটু কুইক করো, তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা কিন্তু 1000 থেকে তোমার 6000 না, 1000 থেকে 60,000, 1000 থেকে কত 60,000, এই জিনিসটা মনে রাখবা, নট 6000। 1 বর্গ সেন্টিমিটারে কত 1K থেকে কত
60K, 1K থেকে 60K, 1K মিনস 1000, 60K মিনস 60,000। এত সংখ্যক কি পত্ররন্ধ্র 1 বর্গ সেন্টিমিটার এলাকায় পাওয়া যায়। নেক্সট, পূর্ণ খোলা থাকে। পত্ররন্ধ্র কখন পূর্ণ খোলা থাকে? পূর্ণ খোলা থাকে, এই জিনিসটা একটু বলো তো সবাই, পত্ররন্ধ্র কখন পূর্ণ খোলা থাকে? 2 সময়। আমি এটাও বললাম পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে কত সময়? 2 সময়। যারা নোট করতেছো তারা সবাই নোট করো, সবাই জিনিসটা নোট করো। একজন লেখছে 1K, টান দিয়ে লেখছে 10K, এরকম না তো। আর যারা যারা অন্যরা লেখছো সবাইটা ঠিক আছে, একজনেরটা একটু সে মনে বুঝে নেয় বিষয়টা। 1K মানে 1000 তোমার, শর্ট করে লিখলাম মানে যাতে মনে থাকে। পূর্ণ খোলা থাকে কখন? পত্ররন্ধ্র কখন পূর্ণ খোলা থাকে মানে টাইম সহকারে, এক্সাক্ট টাইম, সকাল বিকাল, এক্সাক্ট টাইমটা সহকারে বলো। হ্যাঁ, একজন বলছে ঠিক আছে, তারটা ঠিক আছে। 2 জন বলছে, 2 জন ঠিক আছে। একজন শুধু একটা বলছে, এক টাইম না কিন্তু 2 টাইম। একজন শুধু বলছে 2টা থেকে 3টা, 2টা থেকে 3টা না, আরেকটা সময় আছে সকালেও খোলা খোলা থাকে। পূর্ণ খোলা থাকে সকাল, দুপুর, এই 2 সময়। সকাল কোন সময়? সকাল 10 AM থেকে 11 AM, দ্যাট মিনস 10টা থেকে 11টা। আর দুপুর কয়টা? 2টা থেকে 3টা। সেটা মনে রাখতে পারবা সবাই, সকাল আর দুপুর, এই জিনিসটা এভাবেই নোট করবা, তাহলে মনে থাকবো। আচ্ছা ঠিক আছে, জাস্ট মিস্টেক হতে পারে, ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। ঠিক আছে, সবাই বলছো ঠিক আছে। 10টা থেকে 11টা, 2টা থেকে 3টা পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে। নেক্সট, তোমার পত্ররন্ধ্রের একটা চিত্র আঁকবো। পত্ররন্ধ্র চিত্র আঁকার ক্ষেত্রে তুমি প্রথম এরকম এই জিনিসটা আঁকবা, প্রথমে এই জিনিসটা আঁকবা। এই জিনিসটা আঁকার পর হৃৎপিণ্ড আঁকিতে একটা শেপ দিবা। চিত্র খুব একটা ভালো আঁকতে পারি না, মুক্তটা বোর্ড হলে তো আরো সমস্যা হয়। যাই হোক, পত্ররন্ধ্র এভাবে আঁকবা। এটার পর তুমি এইখানে তোমার একটা নিউক্লিয়াস থাকে, এই জায়গায় তোমার একটা নিউক্লিয়াস থাকে, বহু ক্লোরোপ্লাস্ট এন্ড ঘন সাইটোপ্লাজম থাকে। এগুলো কি তোমার সাইটোপ্লাজম, এই যে এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো কি সাইটোপ্লাজম। আর ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট চারটা দিও, মানে অনেকগুলো থাকে তো, জাস্ট চারটা আঁকার সুবিধার জন্য, বেশি দেওয়ার প্রয়োজন নেই, টাইম তো আর অনেক টাইম দেয় না। এটার পর তুমি এই এই দিবা, এটা কি ফিগার হয়েছে কি তোমার, এই ফিগারটা কি ওপেন স্টোমাটা, দ্যাট মিনস মুক্ত পত্র রন্ধ্র। এখানে এখন তুমি কিছু সহকারী কোষ দিবা, সহকারী জাস্ট নিজের মতো করে যে যত ভালো আঁকতে পারো, কারণ দেখাই দিলাম তোমার। করো, এখন তোমার ফিগার, এই যে ফিগারটা আঁকছো না, ফিগার ফাইন্ড আউট করতে হবে এটা কি ওপেন স্টোমাটা।
এটা কিন্তু মুক্ত, মুক্ত মানে খোলা। অনেক আছে যে এই যে এরকম স্টোমাটা আছে না, আর সেই জিনিসগুলো আঁকার পর এটা এরকম ব্লক থাকে, তখন এটা কি ক্লোজড, এটা হয় ক্লোজড স্টোমাটা, ক্লোজড স্টোমাটা বা বদ্ধ স্টোমাটা। নেক্সট পড়াবো, তোমার নেক্সট ক্লাসে জিনিসটা পড়াবো। নেক্সট কি, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কারো কোনো প্রশ্ন আছে কি এই জিনিসটা বলতে পারো। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট। এই যে বিদঘুটে এই জিনিস আঁকছি না, এগুলোর বলে সাবসিডারি, সাবসিডারি, সাবসিডারি সেল। দ্যাট মিনস সহকারী, সহকারী কোষ, সহকারী কোষ। আশা করি এই পত্ররন্ধ্রের চিত্রটা এভাবে আঁকতে পারবা সবাই, মানে আরো ভালো করে আঁকতে পারবা সবাই। দেন পত্ররন্ধ্রের ব্যাখ্যার ক্ষেত্রে তুমি কি বলবা জানো, বলবা দুইটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ, একটা সুস্পষ্ট, একটাই কিন্তু নিউক্লিয়াস, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, বহু ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কত, বহু, অনেক। আর এই সাইটোপ্লাজম গুলো কি যে ঘন না, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি ঘন।